আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হানিফ মিয়া, সহকারী শিক্ষক, তাসুল্লাহ উচ্চ বিদ্যালয়। অনলাইন ক্লাস 2020-এর আজকে যে ক্লাসটি নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি সেটি নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান অর্থাৎ ফিজিক্স বিষয় নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি যেই বিষয়টি তোমাদের সামনে তুলে ধরব তা দ্বাদশ অধ্যায়ের বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। তাহলে আমরা আলোচনা করব দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া। এই বিষয়টি নিয়ে আমরা তোমাদের সামনে আলোচনা করব। তোমাদের এই অধ্যায়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যা বরাবরই একটি পাঠের উপরই এই পুরো অধ্যায়টি চমৎকারভাবে এই অধ্যায়টি আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং আশা করি এই অধ্যায়টির আজকের ক্লাসটি তোমরা যদি ভালো করে অবলোকন করো তাহলে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং এই অধ্যায়ের যেই মূল কাজগুলো আছে তা সবই করতে পারবে। আসো প্রথমেই জানি তড়িতের চৌম্বক ক্রিয়া কি। কোনো পরিবাহকের ভেতর দিয়ে যদি বিদ্যুৎ প্রবাহিত হয় তাহলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। আমি উদাহরণস্বরূপ তোমাদেরকে যদি বলি, একটি বস্তু যখন একটি গতিশীল বস্তু যদি গতিশীলভাবে যদি কোনো জায়গা দিয়ে যায় তাহলে তার পাশে কিন্তু একটি বায়ুর প্রভাব ঘটে, বাতাসের প্রভাব ঘটে। তোমরা দেখেছো রাস্তা দিয়ে যখন অতি বেগে গাড়ি যায় তখন গাড়ির যেই একটা বাতাস কাজ করে, অর্থাৎ বাতাসের বিপরীত দিকে গাড়িটা যায়, তখন এই বাতাসটা আশপাশের যেই বস্তু থাকে সেই বস্তুগুলোকে বাতাসটা বাড়ি দিয়ে যায়। ঠিক তেমনি কোনো পরিবাহকের ভেতর দিয়ে যখন বিদ্যুৎ প্রবাহিত হয় তখন তার চারপাশে একটি অদৃশ্য চৌম্বকীয় ক্রিয়ার সৃষ্টি হয়। তোমরা নেটওয়ার্কিং সিস্টেমে বিশেষ করে বিভিন্ন নেটওয়ার্কিং কোম্পানির যেই টিভিতে অ্যাডগুলো দেখো একটা টাওয়ারের ছবি যদি আঁকে, এইভাবে টাওয়ারের পাশে এভাবে তোমার ওরা এইভাবে কিছু রেখার সৃষ্টি করে, কিছু রেখার সৃষ্টি করে। এই যে রেখাগুলো দেখায়, এগুলো কি দেখায় আসলে বলো তো? এগুলো আসলে একটা চৌম্বকীয় ক্ষেত্র, একটি চৌম্বকীয় ক্ষেত্র নেটওয়ার্কিংয়ের, অদৃশ্য, দেখা যায় না কিন্তু চোখে। ওরা বোঝানোর জন্য এরকমভাবে কিছু দাগ কেটে দেয়, এটারে হলো একটি ক্ষেত্রের তৈরি হয়। এটাকেই তড়িৎ চৌম্বক ক্ষেত্র বলা হয়। অর্থাৎ কোনো পরিবাহকের ভেতর দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয় তখন ওই পরিবাহকের চারপাশে একটি ক্ষেত্রের সৃষ্টি হয়, একেই তড়িতের চৌম্বক ক্রিয়া বলা হয়। এই তড়িতের চৌম্বক ক্রিয়াকে কাজে লাগিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই অংশটির কথা আমি তোমাদের কাছে বলেছিলাম এই অধ্যায়ের, সেই বিষয়টি হলো ট্রান্সফরমার। এই তড়িৎ চৌম্বক ক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা চমৎকারভাবে একটি ট্রান্সফরমার উৎপন্ন করতে পারি। ট্রান্সফরমার চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন হলে বিদ্যুৎ তৈরি হয়, এটা আমরা জানি। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রের পরিবর্তন না হলে কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় না। এটি ব্যবহার করে আমরা যেই ট্রান্সফরমারটি তৈরি করব সেই ট্রান্সফরমারটির মাধ্যমে আমরা চমৎকারভাবে কম বিদ্যুৎকে ব্যবহার করে বেশি বিদ্যুতের রূপান্তর, অর্থাৎ বেশি কাজে রূপান্তর করতে পারবো। আবার কম ভোল্টেজ প্রয়োগ করেও আমরা বেশি ভোল্টেজ পেতে পারি। এরকম কিছু বিষয়ের জন্য আমাদের যেই জিনিসগুলোর দরকার হয় সেটির নামই হলো ট্রান্সফরমার। আমি তোমাদেরকে দেখাচ্ছি ট্রান্সফরমার তৈরি করার জন্যে বা ট্রান্সফরমারের ভেতরে কি থাকে তোমরা হয়তোবা এগুলো কিছুটা হলেও জানো, হয়তোবা দু একটি ট্রান্সফরমারের ভেতরে খুলে তোমরা দেখেছো। ট্রান্সফরমার তৈরি করতে লাগে এরকম লৌহের কাঁচা লোহার তৈরি মজ্জা, কাঁচা লোহার মজ্জা তৈরি করে, মজ্জার এগুলোর বলা হয় এরকম আকৃতির কিছু একদম চিকন কাঁচা লোহার প্লেট। এই প্লেটগুলোকে আসলে বলা হয়, বইয়ের ভাষায় বলা হয় এগুলো কোর। এরকম পাতলা কয়েকটি কোর, একাধিক কোর এভাবে একত্রিত করে এভাবে আরও একটি দিলাম, এভাবে একত্রিত করে একাধিক কোর অর্থাৎ অনেকগুলো কোরকে একত্রিত করে এইভাবে একটা মজ্জা, এরকম কোরগুলোকে একত্রিত করে যে মজ্জাটি তৈরি করব সেই মজ্জার ভেতরে আমাদেরকে দিতে হবে এরকমভাবে। ধরো আমি যদি মনে করি যে এটা একটি তার, এই তারকে পেঁচাতে হবে কিভাবে, খেয়াল করো।
তারকে পেঁচাতে হবে ঠিক এভাবে। তারের প্যাচ সংখ্যা অর্থাৎ কোরগুলোর ভেতরে এভাবে একটি তারের প্যাচ আমি সৃষ্টি করলাম। সৃষ্টি করে তারপর আবার একটি কোরকে আমরা নেব এখানে, এই কোরকে এখানে আবার প্রবেশ করিয়ে আবার একটা তারের প্যাচ দেব। তারের প্যাচ দিয়ে আবার একটি কোরকে আমরা এর ভেতরে আবার নেব। আবার নেয়ার পর আবার তারের প্যাচটি দেব। তারের প্যাচ দেওয়ার পর আবার একটি কোর এভাবে স্থাপন করব। এভাবে একাধিক মজ্জা এখানে এভাবে অ্যাটাচড করে তারের প্যাচ দিতে হয়। এই যে তারের প্যাচ দিয়ে এই যেই প্রান্তে আমরা তারের প্যাচ সৃষ্টি করছি সেটাকে বলা হবে গৌণ বক্ষকুণ্ডলী। এই কুণ্ডলী তৈরি করে তারের পাক পাকিয়ে এভাবে উল্টো দিকে আবার আরেকটি তারের প্যাচ এভাবে দিতে হবে। একইভাবে এই তারের প্যাচ দিয়ে আমরা তৈরি করব কি একটি কয়েল। একটি কয়েল তৈরি করে, যে কয়েলটি আমি তোমাদেরকে বোর্ডে এঁকে দেখাচ্ছি কিছুটা, আমি তোমাদেরকে জাস্ট কোর চেনার জন্য এই কয়েলটি কিছুটা তৈরি করে দেখানোর চেষ্টা করলাম। আমি আসো বোর্ডের ভেতরে যদি আঁকি তাহলে কোরটা হবে এরকম এরকম। এভাবে আমরা যদি অনেকগুলো লোহার মজ্জার কোর বলি তাহলে তাহলে এখানে এই যে এইভাবে তারের প্যাচগুলো থাকে, এভাবে তারের প্যাচগুলো থাকে এভাবে। এইখানে একটি মুখ্য কুণ্ডলী এটাকে বলা হয়। আর এই পাশে যে তারের প্যাচগুলো থাকে তাকে, অর্থাৎ এখানে তারের প্যাচ বেশি থাকতে পারে, কম থাকতে পারে। এভাবে আমরা এখান থেকে আমরা মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী এভাবে তৈরি করতে পারি। একটি ট্রান্সফরমার দিয়ে আমরা অত্যন্ত চমকপ্রদভাবে কিছু কাজ করতে পারি। দুই পাশের কয়েলের প্যাচ সংখ্যা যদি তুমি বাড়িয়ে দাও তাহলে যেমন এক রকমের রেজাল্ট হবে, আবার দুই পাশের প্যাচ সংখ্যা যদি তুমি এক সমান করো তাহলে এসি ভোল্টেজে মুখ্যকুণ্ডলীতে যেই পরিমাণ এসি ভোল্টেজ প্রয়োগ হবে ঠিক গৌণ কুণ্ডলীতে তুমি সেই পরিমাণ এসি ভোল্টেজ তুমি গৌণ কুণ্ডলীতেও পাবে। অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে তুমি যদি ভোল্টেজকে 10 গুণ বৃদ্ধি করো তাহলে গৌণ কুণ্ডলীতে তুমি ভোল্টেজ 10 গুণ বৃদ্ধি পাবে। আবার মুখ্য কুণ্ডলীতে তুমি যদি প্যাচের সংখ্যা কমিয়ে দাও, অর্থাৎ ভোল্টেজকে তুমি কমিয়ে দাও, তাহলে গৌণ কুণ্ডলীতে তুমি ভোল্টেজটা কম পাবে। তাহলে আমরা দেখলাম যেই প্রান্ত দিয়ে তুমি মুখ্য কুণ্ডলী দিয়ে ভোল্টেজ প্রয়োগ করবে সেটাকে আমি এই মুখ্য কুণ্ডলীর যে প্যাচ সংখ্যা অর্থাৎ সম্মুখ ভাগ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে আমরা বলতে পারি ইপি। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে আমরা কি বলবো? মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে বলবো ইপি। আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজকে আমরা বলবো ইএস। এবার এই মুখ্য কুণ্ডলীতে তুমি যদি তড়িৎ প্রবাহ প্রয়োগ করো তাহলে তড়িৎ প্রবাহ যদি হয় এখানে যদি আইপি পরিমাণ তড়িৎ প্রবাহিত করো, আইপি পরিমাণ তড়িৎ প্রবাহ করলে এই গৌণ কুণ্ডলীতে তুমি আইএস পরিমাণ এই তড়িৎ প্রবাহ ফিডব্যাক পাবে, অর্থাৎ ফিরতি পাবে। আবার তুমি যদি গৌণ কুণ্ডলীতে প্যাচ সংখ্যাকে আমরা যদি এই যে যতগুলো তারের প্যাচ দিয়েছো তুমি এই তারের প্যাচকে তুমি যদি বলো এনপি তাহলে গৌণ কুণ্ডলীর তারের প্যাচকে বলা হবে এনএস। এদের মাধ্যমে চমৎকারভাবে আমরা একটি ট্রান্সফরমার তৈরি করে সেখান থেকে এই ভোল্টেজের যেই তারতম্যের ব্যাপারগুলো আছে সেগুলো আমরা করতে পারি। আসো এবার আমরা দেখব যে মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলীতে যে তারের প্যাচ এদের মধ্যে কিছু তারের প্যাচ, তড়িৎ প্রবাহ এবং পাক সংখ্যা। আবার এখানে তো গৌণ কুণ্ডলীর তোমার কি বলে ভোল্টেজ, গৌণ কুণ্ডলীর তোমার তড়িৎ প্রবাহ এবং গৌণ কুণ্ডলীর তোমার পাক সংখ্যা, এদের মধ্যে একটি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্কটি যদি আমরা বলি তাহলে বলবো এভাবে, দেখো তো ইপি হবে ইপি বাই ইএস হবে আইএস বাই আইপি এর সমান, অর্থাৎ আইএস বাই আইপি এর সমান হবে তোমার এখানে একটি সূত্র আকারে এদের মধ্যে সম্পর্ক বিদ্যমান হবে, অর্থাৎ ইপি বাই ইএস সমান সমান আইএস বাই আইপি। আবার তুমি যদি
আবার তুমি যদি আরো একটি সূত্র প্রয়োগ করো তাহলে তাহলে এটা হবে ইপি বাই ইএস, ইএস সমান সমান হবে এনপি বাই এনএস এর সমান, এনপি বাই এনএস এর সমান। এভাবে আরো একটি সূত্র আমরা প্রয়োগ করতে পারি, অর্থাৎ মুখ্য কুণ্ডলীর তড়িৎ ভোল্টেজ বাই গৌণ কুণ্ডলীর ভোল্টেজ সমান সমান হবে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা বাই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা। এবার আসো আমরা আরো একটি সূত্র এই তোমার তড়িৎ প্রবাহ এবং পাক সংখ্যা এর মধ্যে একটি সম্পর্ক স্থাপন করতে পারি। এটা এই সম্পর্কটা এরকম, আইএস বাই আইপি সমান সমান হবে, আইএস বাই আইপি সমান সমান হবে এনপি বাই এনএস, এনপি বাই এনএস। এখানে আরো একটি চমৎকার সূত্র তোমরা জানতে পারলে, অর্থাৎ এদের মধ্যে সম্পর্ক যদি বিদ্যমান করি তাহলে কি হয় দেখো, খেয়াল করো। এইটা ইপি বাই ইএস সমান সমান আইএস বাই আইপি, অর্থাৎ ইপি বাই ইএস সমান সমান তাহলে আমরা বলতে পারি এনপি বাই এনএস। খেয়াল করো, ইপি বাই ইএস সমান সমান আইএস বাই আইপি, আবার আইএস বাই আইপি মানে হলো এনপি বাই এনএস। সুতরাং আমরা বলতে পারি কি, সুতরাং আমরা বলতে পারি এদের মধ্যে সম্পর্ক, তিনটা জিনিসের মধ্যে যদি সম্পর্ক স্থাপন করি তাহলে ইপি বাই ইএস সমান সমান হবে আইএস বাই আইপি সমান সমান হবে এনপি বাই এনএস। আমি সূত্রটি আবার তোমাদের লিখে দেখাচ্ছি, দেখো এদের মধ্যে সম্পর্ক বিদ্যমান হবে। এখানে যদি লিখি ইপি বাই ইএস সমান সমান হবে আইএস বাই আইপি সমান সমান হবে এনপি বাই এনএস। এভাবে আমরা চমৎকারভাবে এদের মধ্যে এই ট্রান্সফরমারের যে ভোল্টেজ, তড়িৎ প্রবাহ এবং পাক সংখ্যা, তারের পাক সংখ্যা এসবের সাথে একটি সম্পর্ক বিদ্যমান করতে পারি। আমি তোমাদেরকে একটি কথা বলি, তোমাদের এই যে ট্রান্সফরমার পার্টটি, অর্থাৎ দ্বাদশ অধ্যায় যাকে বলা হয় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, বিদ্যুতের চৌম্বক ক্রিয়াতে এই একটি পার্ট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমাদের অনেক বেশি প্রয়োজন হবে। এখান থেকে যদি যে কোনো প্রশ্ন যদি হয় বোর্ড পরীক্ষাতে, শুধুমাত্র এই পার্টটা ব্যবহার করে এই প্রশ্নটা হয়, যেই কারণে তোমাদেরকে মনে রাখতে হবে এই সূত্রগুলো, অর্থাৎ এই ট্রান্সফরমারের যে বিষয়াদিগুলো আছে তাদের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের জন্য তোমাকে দরকার হবে এই চারটি সূত্রের এবং তিনটি সূত্র দিয়ে পরবর্তীতে আরও একটি সূত্রে রূপান্তর করা যায়। আমরা এখন দেখব যে এই সূত্রকে ব্যবহার করে তোমাদের এই অধ্যায়ের গাণিতিক একটা ব্যাখ্যার বিষয়টা আমরা তুলে ধরবো তোমাদের সামনে। গাণিতিক ব্যাখ্যায় তোমরা এই অধ্যায়ভিত্তিক অনেকগুলো অঙ্ক পাবে, অনেকগুলো, প্রত্যেকটা প্রশ্নের মাঝেই দেখবে এখানে তোমাদের কিছু অঙ্ক রয়েছে। আমি তার ভেতর থেকে একটি অনুশীলনী ভিত্তিক অঙ্কের সমাধান তোমাদের করে দেখাচ্ছি। দেখো এখানে প্রশ্নটি তোমাকে করা হয়েছে, একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে 100 এবং 200। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট হলে গৌণ কুণ্ডলীতে কি পরিমাণ ভোল্টেজ সৃষ্টি হবে। খেয়াল করছো একটা জিনিস, একটি ট্রান্সফরমার যেটা আমি বানিয়ে তোমাদেরকে দেখালাম,
সেই ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী অর্থাৎ সামনের অংশে যতগুলো কি থাকবে পাক সংখ্যা তারের প্যাচ থাকবে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা অর্থাৎ মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা অর্থাৎ প্যাচ সংখ্যা তারের প্যাচ সংখ্যা হবে 100, তাহলে গৌণ কুণ্ডলীতে যদি তারের পাক সংখ্যা থাকে 200 এবং মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ তখন যদি হয় 220 ভোল্ট প্রয়োগ করো, তুমি 220 ভোল্ট বিদ্যুৎ প্রয়োগ করলে, তাহলে গৌণ কুণ্ডলীতে কি পরিমাণ ভোল্টেজ তোমাকে ফিডব্যাক হিসেবে দেবে, ভোল্টেজ বেশি হবে না কম হবে, কি হবে সেই বিষয়গুলো আমরা এখন তোমাদের সামনে বের করে দেখাবো। অর্থাৎ তুমি যে ট্রান্সফরমারটি তৈরি করলে সেই ট্রান্সফরমারের মধ্যে তুমি যদি মুখ্য কুণ্ডলীতে পাক সংখ্যা 100 দিয়ে রাখো, গৌণ কুণ্ডলীতে তারের পাক সংখ্যা যদি তুমি 200 দিয়ে রাখো এবং তখন যদি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ প্রয়োগ করো, তুমি তড়িৎ প্রবাহ প্রয়োগ করো তুমি 220 ভোল্ট, তাহলে গৌণ কুণ্ডলী তোমাকে এই ট্রান্সফরমারের সহযোগিতায় গৌণ কুণ্ডলী তোমাকে ভোল্টেজ বেশি দেবে না কম দেবে, এখন আমরা এই হিসাবটি করে তোমাদেরকে দেখাবো। দেখো এখানে তাহলে আমরা সমাধানে যাই, সমাধান যদি করতে যাই সমাধান, তাহলে এখানে দেওয়া আছে কি কি, দেওয়া আছে প্রথমে আসলে দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। আমি বলেছিলাম পাক সংখ্যাকে কি মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা হবে এন পি কত 100। আবার গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি বলি, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যদি আমরা বলি, তাহলে গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা হবে এন এস সমান সমান কত দেওয়া আছে 200টি। এবার আসো এই পাশে যদি লিখি, তারপরে দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ মুখ্য কুণ্ডলীর ভোল্টেজকে বলা হয়েছে কি ইপি, মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ ইপি সমান সমান 220 ভোল্ট। তাহলে প্রশ্ন হলো গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ ই এস সমান সমান কত। এবার আমরা এই প্রশ্নটির উত্তর আমরা করব। তোমাদের সামনে আমি আগেই তুলে ধরেছিলাম একটি সূত্র, আমরা অঙ্কটি তোমরা দেখলে, আমরা এবার চলে যাব অঙ্কটির সমাধানের যেই সূত্র, সেই সূত্র দিয়ে কিভাবে আমরা এই অঙ্কটি করতে পারি তা। তাহলে আমরা একটা সূত্র জানি কি, আমরা জানি কি ইপি, আমরা জানি কি ইপি বাই ইএস, ইপি বাই ইএস সমান সমান কি জানি, আমরা জানি এনপি বাই এনএস, তাই তো। ইপি বাই ইএস সমান সমান আমরা জানি এনপি বাই এনএস। এই সূত্রের সাহায্যে আমরা সহজেই এই অঙ্কটি করতে পারি। দেখো খেয়াল করো, বা আমরা বাইর করতে চাই কি ইএস, তাহলে ইএস আর এনপি কোনাকুনি গুণ করি, তাহলে ইএস এনপি সমান সমান ইপি এনএস, ইপি গুণ এনএস। এবার এই অংশটা আমরা যদি একটু মুছে দেই, তাহলে আমরা এবার লিখতে পারি, আমরা চাই উত্তর চাই ইএস এর, ইএস সমান সমান কি হবে তাহলে ইপি এনএস বাই হবে এনপি। এবার আমরা মানগুলো ব্যবহার করি, মানগুলো ইপির মান ছিল কত 100 ভোল্ট, ইপির মান ছিল 220 ভোল্ট, 220 ভোল্ট গুণ এনএস এর মান ছিল 200, পাক সংখ্যা অর্থাৎ গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ছিল 200, আর এনপি মানে হলো মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ছিল 100। তাহলে এই 100 2 শূন্য 100 2 শূন্য কাটলাম, কত হয় 440 ভোল্ট। তাহলে দেখো খেয়াল করো, আমরা মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ প্রয়োগ করছিলাম কত 220 ভোল্ট। এবার এই পাক সংখ্যার তারতম্যের কারণে আমরা গৌণ কুণ্ডলীতে যে ভোল্টেজটা পেলাম সেই ভোল্টেজটার পরিমাণ কত 440 ভোল্ট, অর্থাৎ কম ভোল্টেজ প্রয়োগ করেও আমরা এখান থেকে বেশি ভোল্টেজ পেলাম।
এভাবেই ট্রান্সফরমারের মাধ্যমে চমৎকারভাবে আমরা আমাদের যেই ভোল্টেজের যে তারতম্যে ঘটানো পাক সংখ্যার তারতম্য ঘটিয়ে অর্থাৎ তারের প্যাচকে কমিয়ে বা বাড়িয়ে আমরা চমৎকারভাবে ট্রান্সফরমার তৈরি করে সেই ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুতের এইরকম সুবিধাগুলো আমরা পেতে পারি, বিদ্যুতের এই সুবিধাগুলো আমরা নিতে পারি। আমরা এই অধ্যায়ের একটি অঙ্ক, যেহেতু এটা অনলাইন ক্লাস, তাই আমরা চেষ্টা করলাম তোমাদেরকে সংক্ষিপ্ত পরিসরে একটি মাত্র উদাহরণ দেওয়ার জন্য। তোমরা বাড়িতে যখন থাকবে, বাড়িতে যখন আমার এই ক্লাসটি দেখে যখন বইয়ের আলোকে বই বের করে তোমরা নিজেদের মতো চেষ্টা করবে অঙ্কগুলো করার জন্য, তখন তোমরা আমি যে সূত্রগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম 3টি সূত্র, সেই সবগুলো সূত্রকে কাজে লাগিয়ে যেই অঙ্কটা করার জন্য তোমার যেই সূত্রের প্রয়োজন হয় সেই সূত্রটা ব্যবহার করে তোমরা নিজেরাই এই অধ্যায়ের যেই অন্য গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান চমৎকারভাবে করতে পারবে। আর সবচেয়ে বড় যেই বিষয়টি আমি তোমাদেরকে বলবো সেই বিষয়টি হলো, এই অধ্যায়টা তোমরা যখন বারবার ট্রান্সফরমারের এই পাঠটি পড়বে, কয়েকবার পড়লে এবং আমার এই ক্লাসটার সহযোগিতায় তোমরা দেখবে সহজেই তোমরা এই অনায়াসে এই অঙ্কগুলোর বা সমস্যাগুলোর, গাণিতিক সমস্যাগুলোর সমাধান তোমরা করতে পারবে। তো আমি আজকে আর ক্লাস দীর্ঘায়িত করব না, তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তোমরা বাসায় থাকো, সুস্থ থাকো এবং আমাদের অনলাইনের এই ক্লাসগুলো দেখে অনেক বেশি উপকৃত হও, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি।